ঝালকাঠি জেলার নলিছিটি উপজেলা। তার মাঝে ছোট্ট একটা গ্রাম মাদারঘোনা। এই গ্রামেই জন্ম নিয়েছিল এমন একজন যে কিনা পরিণত বয়সে ধারণ করেছিল বাংলাদেশের ইতিহাসের বর্বরতম খুনির তকমা। মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের পাজরের উপর উন্মাদ নৃত্য করা ছিল যার প্রিয় শখ। রক্তের ফিনকিতে জিঘাংসা মিটিয়ে এক একটা খুনের পর দুধ দিয়ে গোসল করা ছিল তার রেওয়াজ। নাম তার এরশাদ শিকদার। মাদারঘোনা গ্রামের এক দরিদ্র কৃষক বন্দে আলী মিয়ার ছোট ছেলে এই এরশাদ। তার ছেলেবেলাটা জীবন বাস্তবতার বেশ কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েই কেটেছিল বলা যায়। নিজের জমি ছিল না বাবা বন্দে আলীর। ছোটখাটো ব্যবসা আর খুচরো কাজ করে সংসার চলতো কোনো রকম। এরশাদের বয়স যখন 12 কি 13, তখন কঠিন এক অসুখে পড়ে মারা যায় বন্দে আলী। অভাবের সংসারের হাল ধরার চেষ্টা করেন মা, বাড়ি বাড়ি কাজ করতে থাকেন। এদিকে এরশাদ ব্যস্ত এলাকায় ডান পিটুমে করতে। স্কুল পালানো তো বটেই, এর সাথে ওর সাথে মারপিট, এটা সেটা চুরি, এই করেই তাই সময় কাটছে। তখন আর প্রতিদিনের মায়ের কাছে তার নামে নালিশ আসছে। এর মাঝেই একদিন এরশাদ এক ভয়াবহ ঘটনার সাক্ষী হলো। 1966 থেকে 67 সালের দিকে খুলনায় ঘাট এলাকায় চলে এলো সে, মা আর বড় ভাই। মা এলাকার বাসায় বাসায় কাজ করতে লাগলো। বড় ভাই হলো ঘাটের কুলি, আর এরশাদ হলো ঘাটের কুলিদের নেশা কাশেম সর্দারের সহযোগী। এবার এসে পুরোদমে শুরু করলো সিসকে চুরি। প্রায় সে ধরা পড়তো চুরি করতে গিয়ে। গায়ের রং ফর্সা হওয়ায় অনেকেই তাকে ডাকাত রাঙাচোরা, কেউ কেউ ডাকাত ধলাচোরা বলতো। ট্রলার থেকে মাছ আর গম চুরি, জাহাজ থেকে তেল চুরি, এসব করেই অপরাধের অন্ধকার জীবনে হাত পাকাতে লাগলো এরশাদ। এর মধ্যে কাশেম সর্দারের জায়গায় এলো আজুজ সর্দার। দ্রুতই আজুজ সর্দারের কাছের লোক হয়ে উঠল সে। হঠাৎ একদিন ভয়াবহ এক ঘটনা ঘটল। আজুজ শিকদারের সমকামিতার শিকার হলেন এরশাদ। 1976 থেকে 77 সালের দিকে এরশাদের নতুন সঙ্গী হলো একটা রামদা। এই রামদা নিয়ে ঘাট এলাকায় সে শুরু করলো ডাকাতি আর ছিনতাই। বেশ কিছু সঙ্গীও জুটলো এ সময়। এরশাদের কাজের মাত্রা হয়ে উঠল আরো ভয়ানক। 5 জন চেলাচামুন্ডা সাথে নিয়ে সে একটা দল তৈরি করলো। এই দলের সদস্যদের কাজ ছিল বার্জা, কার্গো থেকে পণ্য চুরি করে নদীতে লাফিয়ে পড়া। সময়ের সাথে সাথে গ্রুপের সদস্য বাড়তে লাগলো, আর বাড়তে থাকলো অপরাধের মাত্রাও। রেল লাইনের স্লিপার চুরি, কাঠ চুরি, রেলের ওয়াগন ভাঙা, এসব চলতে লাগলো পুরো দমে। ট্রলারে চাঁদাবাজিও শুরু হলো। গমের বস্তা পাচার আর সিমেন্টের বস্তা খুলে বালি মেশানোও চলতে লাগলো। আর ঘাট এলাকায় চাঁদাবাজি তো ছিলই। 1982 সাল, সামরিক স্বৈরাচারী শাসক এলো ক্ষমতায়। তখন খুলনার সিটি মেয়র হলো কাজী আমিন, আর তখনকার উঠতি গুন্ডা সর্দার এরশাদ হয়ে উঠল কাজী আমিনের কাছের লোক। তার চাঁদাবাজি মাস্তানি করার শক্তি বেড়ে গেল অনেক গুণ। এক সময় যার সহযোগী ছিল এরশাদ, সেই কাশেম সর্দারকে হটিয়ে দিল সে। ক্ষমতার পরিধি আরো বড় হলো। খুলনার 4-5 নম্বর ঘাট এলাকা, রেলওয়ে কলোনি আর আশেপাশের মার্কেটগুলোতে একক অধিপতি হয়ে উঠল সে। এরপর শুরু হলো দখলের পালা। 1984 থেকে 86 এই সময়টা জুড়ে এরশাদের সাম্রাজ্য বিস্তৃত হলো দখলের মধ্য দিয়ে। রেলওয়ের মার্কেট করায়ত্ত করলো সে। রেলওয়ের জায়গা দখল করে নতুন মার্কেটও তৈরি করলো। আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্করতম এক ব্যবসা মাদক, এরশাদের নজর পড়লো সেখানেও। খুলনায় মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিলের ব্যবসায় হাত পড়লো তার। 1988 সাল, এরশাদ শিকদারের অপরাধ জগতে যুক্ত হলো প্রশাসনিক ক্ষমতা। সেবারে ভোটারবিহীন নির্বাচনে খুলনার তৎকালীন 21 নম্বর, বর্তমান 8 নম্বর ওয়ার্ডের কমিশনার হলো এরশাদ। আরো ফুলে ফেপে উঠতে লাগলো তার সাম্রাজ্য। বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ বিমান আর বাংলাদেশ রেলওয়ের জায়গা দখল করে গড়ে তুলল বস্তি। বস্তি জুড়ে ছোট ছোট ঘর, কুলি, রিক্সাওয়ালা, দোকানি, হোটেল কর্মচারী, ওয়ার্কশপ মেকানিক, এমন নানা পেশার প্রায় 50 থেকে 60 হাজার মানুষ বস্তিতে থাকা শুরু করলো এক সময়। এদের মধ্যে অনেকেই যুক্ত হয়ে পড়লো
এরশাদ শিকদারের সন্ত্রাসী কার্যক্রমের সাথে। এভাবে এরশাদ হয়ে উঠতে লাগলো দক্ষিণাঞ্চলের অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি। একই সাথে পরিণত হতে লাগলো রক্ত পিপাসু এক ভয়ঙ্কর দানবে। মানুষের রক্ত নিয়ে পাষাণ ক্রিয়ায় মত্ত হয়ে ওঠার দিনগুলো শুরু হলো তার। সে সময় তার অবৈধ ব্যবসার বিরোধিতা করার চেষ্টা করত কেউ কেউ, কিন্তু বিরোধিতা সহ্য করার লোক তো সে নয়। এর জন্য শাস্তি নির্ধারিত হতো একটাই, এরশাদের হাতে পৈশাচিক কায়দায় খুন হয়ে যাওয়া। এ নিয়ে বলতে গেলে ইনসাফ, কামাল ও খালেদ নামের 3 নৈশ প্রহরীর কথা আসবে শুরুতেই। একবার তারা এরশাদের চোরাচালানের কিছু মালামাল ধরিয়ে দিয়েছিল পুলিশের হাতে। এত বড় স্পর্ধা! ভয়ানক ক্ষিপ্ত হলো এরশাদ। এই 3 জনকে ধরে নিয়ে যাওয়া হলো এলাকার প্রভাতী স্কুলের পেছনে। এরপর এক একজনকে মাটিতে ফেলে বুকের উপর লাফাতে লাগলো এরশাদ। অবিরাম আঘাতে পাঁজর ভেঙে দেয়া হলো তাদের। তারপর গলায় নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হলো একে একে। এদিকে সেই খুনের দৃশ্য দেখে ফেলে শাহজাহান নামের একজন। এর শাস্তিও একটাই, তাকেও ঘাট এলাকায় নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হলো। একবার তার মাদক ব্যবসায় বাধা দিতে চেয়েছিল নান্টু। এই অপরাধে প্রথমে তাকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়, তারপর আবার লোক পাঠানো হয় হাসপাতালে। তারা বিষাক্ত ইনজেকশন শরীরে ঢুকিয়ে খুন করে নান্টুকে। এরশাদের সাথে ব্যবসা করে তা থেকে ছুটে বা ফিরে আসারও কোনো উপায় ছিল না। একবার এরশাদের সহযোগী 6 ব্যবসায়ী তার সাথে আর ব্যবসা করবে না বলে সিদ্ধান্ত নেয়। এত বড় অপরাধ! শাস্তি দেয়া হলো নরকীয় নাটকীয়তায়। একদিন তাদের দাওয়াত দিল এরশাদ। সারাদিন নানান খাবার দিয়ে ভরপেট আপ্যায়ন করা হলো তাদেরকে। তারা জানতো না সবশেষে কি আতিথেয়তা অপেক্ষা করছে। নিদারুণ নির্মমতায় একে একে 6 জনকেই নিজস্ব বর্বর কায়দায় খুন করলো এরশাদ। 6টা লাশ ডুবিয়ে দেয়া হয় ভৈরব নদীতে। 1991 সাল। সামরিক সরকারের পতনের পর ক্ষমতায় তখন বিএনপি। এতদিনের ভুল পাল্টে ফেললো এরশাদ। বিএনপিতে যোগ দিল সে। এবারে এরশাদ শিকদারের সম্পত্তির তালিকায় যুক্ত হলো একটি বরফ কল। এই বরফ কলটাই পরবর্তীতে হয়ে ওঠে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কনস্ট্রাকশন ক্যাম্প। ঘাট এলাকার একমাত্র এই বরফ কলের মালিক ছিল রফিক। তাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়ে সেটা দখল করে নিয়েছিল এরশাদ। ঘাটের প্রত্যেক ব্যবসায়ীকে এই কল থেকে বরফ নেওয়ার জন্য বাধ্য করা হতো। বরফ কলটা পরিণত হয়েছিল রক্ত হিম করা পৈশাচিক এক আতঙ্কের নামে। কারণ এরশাদ শিকদার এখানে চালাতো রক্তে মাংসে করা এক একটা মানুষের শরীর নিয়ে পৈশাচিক বর্বরতা। কি বন্ধু, কি শত্রু, এরশাদ শিকদারের রক্তের লোভ ছাড়েনি কাউকেই। একের পর এক মানুষ খুনের কারখানা এই বরফ কলে একটা এয়ার কন্ডিশনার রুম ছিল। এই রুমে এরশাদ শিকদার আয়োজন করত মদ আর জুয়ার আসরের। আর সে আসরে নিয়মিত যোগ দিত স্থানীয় প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। শোনা যায় বাংলা চলচ্চিত্রের এক নামকরা ভিলেনও উপস্থিত থাকতো সেখানে। মদ জুয়ার আসর শুধু নয়, বিলাসবহুল প্রমোদ বিহারের আয়োজনও করা হতো এদেরকে নিয়ে। এভাবে ধীরে ধীরে ক্ষমতাশীল লোকদের নিজের পকেটে পুরতে লাগলো এরশাদ শিকদার। নরপিচাস হয়ে ওঠার রাস্তাটা আরো মসৃণ হতে লাগলো। এরশাদ তখন তৎকালীন 21 নম্বর ওয়ার্ডের কমিশনার। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পার্শ্ববর্তী 15 নম্বর ওয়ার্ডের কমিশনার আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন খান। প্রতিপক্ষ গ্রুপ একবার মামলা করলো এরশাদ আর তার সহযোগীদের বিরুদ্ধে। কোনো এক কারণে মামলার আসামির তালিকা থেকে বাদ পড়ে যায় এরশাদের দলের তাক আজিজ নামের একজন। সন্দেহ হলো এরশাদের, কেন তার নামে মামলা হলো না? সে নিশ্চয়ই অন্য গ্রুপকে সহায়তা করে। এরপর কেবল সন্দেহ মেটানোর জন্যই এরশাদ খুন করলো তাক আজিজকে। তখন 4 আর 5 নম্বর ঘাট ছিল এরশাদের নিয়ন্ত্রণে। ওদিকে 7 নম্বর ঘাট আর রুজভেল্ট জেটি ছিল মোসলেমের নিয়ন্ত্রণে। এই দুই সন্ত্রাসীর নেতৃত্বে ঘাট এলাকা জুড়ে চলত কোটি কোটি টাকার চাঁদাবাজি আর তার সাথে মাদক ব্যবসা। এরশাদের সরাসরি বিরোধিতা করে ঘাট এলাকায় বেঁচে থাকা তখন প্রায় অসম্ভব। মুসলিমও পারল না। 93 সালের রোজার সময়
মোসলেমের উপর গুলি আর বোমা নিয়ে হামলা করলো এরশাদের বাহিনী। খুন হলো মোসলেম, আর এরপরই পুরো ঘাট এলাকার নিয়ন্ত্রণ চলে গেল এরশাদের হাতে। এক খুনের সুতোয় আরেক খুনের মালা গাঁথা হতে লাগলো। তারপর মোসলেম খুনের দায়ে মামলা হলো এরশাদের নামে। সে মামলার বাদীকে ফাঁসাতে আরেক খুনের আশ্রয় নিল এরশাদ। এবারের শিকার জয়নাল, অথচ এই জয়নাল ছিল তারই ঘনিষ্ঠ সহযোগী। জয়নালকে খুন করার পর সেই খুনের জন্য আবার একটা মামলা করা হলো, আর এই মামলার আসামি করা হলো মোসলেম হত্যা মামলার বাদী বাবুলকে। হাসতে হাসতে নির্মম পৈশাচিক অত্যাচার করা হয়ে দাঁড়ালো এরশাদ শিকদারের কাছে এক ডাল ভাত ব্যাপার। বরফকল ছাড়াও খুলনা শহরের বিভিন্ন জায়গায় কতগুলো কনসেনট্রেশন ক্যাম্প বানিয়েছিল সে। রেলওয়ে এলাকার পুরাতন পানির ট্যাঙ্কি, বরফকলের পেছনে পরিত্যক্ত মাঠ, এসব জায়গায় ক্যাম্প ছিল। ক্যাম্পগুলোর কোনোটাতে মানুষ মারা হতো ইলেকট্রিক শক দিয়ে, কোনোটাই গুলি করে। এরশাদের এইসব আস্তনা ক্যাম্প বানানোর জন্য যত জমি দরকার হতো, কেনা বেচার দালালি করত টাকাইয়া আজিজ। এই কাজটাই তার জন্য কাল হয়েছিল। তার অপরাধ ছিল দালালির সুবাদে সে এরশাদের নানান জায়গার সম্পত্তির বিবরণ জানত। এরপর এরশাদের হাতে লাশ হয়ে ভৈরব নদীতে ডুবে সেই অপরাধের শাস্তি পেতে হয় ঢাকাইয়া আজিজকে। খুলনার বড়বাজার এলাকায় সুদের ব্যবসাও শুরু করেছিল এরশাদ। জামানত ছাড়াই তার কাছ থেকে বড় বড় ব্যবসায়ী ঋণ নিত। চড়া সুদে এসব ঋণ দিয়ে রীতিমতো একটা ব্যাংক ব্যবসা চালু করেছিল সে। 1995 সালের দিকে এরশাদের সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়ে গেল। সে সময় তার টাকা পয়সার হিসাব রাখত জাহাঙ্গীর। সে আবার এরশাদ শিকদারের ছেলে মেয়েদের পড়াতো। এর জন্য তার নাম হয়েছিল মাস্টার জাহাঙ্গীর। গল্প আছে সে নাকি এরশাদ শিকদারের স্ত্রী খোদেজার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল। এদিকে এরশাদের 100 কোটি টাকা সম্পদের কথাও সে তার এক বন্ধুকে বলে ফেলেছিল। এ সবকিছুই জানতে পারে এরশাদ। ফলাফল তাকে নিয়ে আসা হলো বরফকলে। বরফ ভাঙার মুঙ্গুর দিয়ে ভাঙা হলো তার হাত পা। এরপর বুকের উপর লাফিয়ে লাফিয়ে ভাঙা হলো তার পাঁজর। সবশেষে শ্বাসরোধে খুন করা হলো মাস্টার জাহাঙ্গীরকে। 1996 সালে আবার ক্ষমতায় এলো আওয়ামী লীগ। আবারও ভোল পাল্টানোর সময় হলো এরশাদের। 1997 সালে যখন আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন খান হত্যার প্রধান আসামি এরশাদ, তখন পুলিশের রেকর্ডে তার নামে 30টি মামলা রয়েছে। যখন তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ পুরস্কার ঘোষণা করেছে, সে অবস্থাতেই খুলনা সার্কিট হাউসে পুলিশের সামনে আওয়ামী লীগ নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে দিল সে। এ নিয়ে দলের অভ্যন্তরীণ বিতর্ক শুরু হওয়ায় 98 সালে তাকে বহিষ্কার করা হলো আওয়ামী লীগ থেকে। এরশাদের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে কিংবা কেবল সন্দেহের অবসান ঘটানোতেই মাস্টার জাহাঙ্গীর ছাড়াও খুন হতে হয়েছে আরো অনেককে। এমনই এক শিকার অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ফটিক। ফটিক জানতো না কত অবলীলায় মৃত্যুর সঙ্গে সখ্যতা করেছিল সে। এরশাদের পরিবারের সাথে খাতির ছিল তার। নিয়মিত আড্ডা দিতে যেত তাদের বাড়িতে। এর মাঝেই খোদেজার সাথে হয়তো কোনো সম্পর্ক রয়েছে ফটিকের, এমন সন্দেহ হয় এরশাদের। এরশাদ শিকদারের সন্দেহ, শাস্তি সে একটাই। সেই সন্দেহ দূর করতে পৈশাচিকভাবে খুন হয়ে যেতে হয় অ্যাডভোকেট ফটিককে। আকিমুলের খুনের ঘটনাটিকে হয়তো প্রকৃতির নির্মম রসিকতাও বলা যায়। ঝিনাইদহের টেলিফোন অপারেটর ছিল আকিমুল। এক রাতে টেলিফোনের ডায়াল ঘোরাতে ঘোরাতে দৈবক্রমে সে ফোন করে ফেলে এরশাদের বাসায়। বুঝতে পারিনি সে নিজের অজান্তে মৃত্যুদূতকেই ফোন দিয়েছিল। এরপর এরশাদের স্ত্রী খোদেজার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে আকিমুল। এমনকি তাকে নিয়ে পালানোর পরিকল্পনাও করেছিল। জেনে ফেলেন এরশাদ। বেজে গেল মরণ ঘণ্টা। পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে দুজনই। খোদেজাকে বাড়ি পাঠিয়ে আকিমুলকে নিয়ে আসা হয় বরফকলে। সেদিনই জমাট সিমেন্টের বস্তার সাথে বাঁধা অবস্থায় আকিমুলের স্থান হলো ভৈরব নদীর তলায়। আপাতমস্তক মানুষ বেশি এই দানব এরশাদ শিকদার এমন খেলা ছলেই খুন করতে করতে কেড়ে নিয়েছিল 60 জন মানুষের জীবন। এ সংখ্যা শুধু পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী। আরো কত প্রাণ প্রদীপ সে যে নিভিয়ে দিয়েছিল শুধু তার রক্তের নেশা মেটাতে গিয়ে, কে জানে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।